স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জনাব হাসানুল হক ইনু বর্ণাঢ্য রাজনৈতিক জীবন পাড়ি দিয়েছেন, বহু ঘাত প্রতিঘাত। 60-এর দশকে পূর্ব পাকিস্তান মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জড়িত হন ছাত্র রাজনীতিতে। ছাত্রলীগের স্বাধীনতাপন্থী অংশের গোপন সংগঠন নিউক্লিয়াস বা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সদস্য ছিলেন তিনি। স্বাধীন বাংলার পতাকা তৈরি এবং প্রথম পতাকা উত্তোলন সহ বাংলাদেশের অভ্যুদয়কালে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী তিনি। স্বাধীনতার পর জড়িয়ে পড়েন জাসদ রাজনীতিতে। 1975-এর 7 নভেম্বরের ঘটনায় সামরিক সরকারের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে অন্যতম আসামি করা হয়। পোরখাওয়াই রাজনীতিবিদ, বর্তমান জোট সরকারের মহাজোট সরকারের অন্যতম রূপকার হিসেবেও পরিচিত। সরকারের প্রায় 4 বছরের মাথায় পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব। আজ সেই হাসানুল হক ইনু আমাদের অতিথি। তার সঙ্গে একান্ত আলাপচারিতায় আমরা খুঁজব নানান প্রশ্নের উত্তর। জনাব হাসানুল হক ইনু, আজকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। জনাব হাসানুল হক ইনু, আপনি যখন প্রায় 1 মাসের একটু বেশি সময়, প্রায় বলাটা ঠিক হলো 1 মাসের একটু বেশি সময় আপনি তথ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন, আমাদের একটু জানতে ইচ্ছা করে যে আপনাকে আসলে তথ্যমন্ত্রী হিসেবে বেছে কেন নিলেন আমাদের প্রধানমন্ত্রী? ধন্যবাদ অনেক আপনাকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকরা বিভিন্ন প্রশ্ন চোখে নিয়ে আজকের এই অনুষ্ঠান দেখছেন। মনে রাখবেন যে সংসদীয় গণতন্ত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার দেশ পরিচালনার জন্যে কাকে মন্ত্রিসভায় নেবেন আর কাকে মন্ত্রিসভায় রাখবেন না, এই সিদ্ধান্তটা একেবারেই উনি নিজের সিদ্ধান্ত। সেখানে উনি আমাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানোর পরে আমি এই মন্ত্রণালয় নিয়ে আর চিন্তা করিনি। আমি চিন্তা করেছি রাজনীতির ব্যাপার নিয়ে, যে আজকে কোন রাজনৈতিক প্রেক্ষাপটে আমি এই মন্ত্রিসভায় যোগদান করব কি করব না। যখন আমি ভোরের দিকে শুনেছি যে আমাদের সম্মানিত জাতীয় নেতা তোফায়েল আহমেদ এবং রাশেদ খান মেনন ভাই, দুই ভাই ওনারা মন্ত্রিসভার আমন্ত্রণ গ্রহণ করছেন না, তখন এটা আমার রাজনৈতিক জীবনে একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং আমি দল করি, আমি জাসদ, এবং 12টার পর থেকে 2টো পর্যন্ত আমরা ধারাবাহিক আমাদের সর্বোচ্চ কমিটির বৈঠকে বসেছি। আমি দলীয় মানুষ এবং আমরা বিভিন্ন দিক ব্যাখ্যা করেছি। এবং সবচেয়ে যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসেছে যে রাজনৈতিক কারণে আমি মহাজোটে বহু বছর আগে শরিক হয়েছিলাম, সেই রাজনৈতিক কারণ এখনো বর্তমান আছে কিনা। আমরা বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের মহাজোটে বহু মতপার্থক্য থাকার পরেও আমি শরিক হয়েছিলাম একটি মাত্র গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ, আর সেই কারণটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক কারণ। সেই কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, মানবতা, উন্নয়ন সব সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধী চক্রান্তে হুমকির মুখে। এরকম একটা অবস্থায় দেশটাকে রক্ষা করার জন্যে, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বাঁচানোর জন্যে আমরা মহাজোট গঠন করি এবং অংশগ্রহণ করি। একই কারণে যখন 3.5 বছর আগে মহাজোটের সরকার গঠন হয় এবং আমি মন্ত্রিসভায় ছিলাম না, তখন দল সিদ্ধান্ত নেয় যে মন্ত্রিসভায় থাকি আর না থাকি আমরা এই মহাজোটের সরকারকে সমর্থন দিব। মহাজোটের সরকারকে যে কারণে আপনারা সমর্থন দিয়েছিলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, একটি অসাম্প্রদায়িক সংবিধান পাওয়ার জন্য, সেটা কি সফল হয়েছেন? আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে গত 22 বছর ধরে সামরিক শাসনের প্রক্রিয়া থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে। পুরনো উপনিবেশিক বিভিন্ন আইন কানুনের জঞ্জাল থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির বিষাক্ত ছোবল থেকে বাংলাদেশকে উদ্ধার করে গণতন্ত্রের দিকে যাত্রা করছে। আমরা মাঝপথে আছি, এখনো পূর্ণ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম করতে পারিনি। আপনি 1 বছরের আগে একটু বলেছিলেন যে এটা হচ্ছে একটু গণতন্ত্র, একটু সামরিকতন্ত্র, একটু ধর্মতন্ত্র, এই 3 মিলের গোজামিল তন্ত্র। এই গোজামিল তন্ত্র থেকে কি বেরিয়ে এসেছে বাংলাদেশ? আমি ঠিকই বলেছি। জি, একটু আগে যে কথাটা বলেছিলাম সেই কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেজন্য আমি একটু এবং আমি বলেছিলাম যে একটু সামরিকতন্ত্র, একটু ধর্মতন্ত্র, একটু গণতন্ত্র, 3 মিলে গোজামিল তন্ত্র। এবং এই গোজামিল তন্ত্রের প্রধান রক্ষক হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তার প্রধান
সহকারী হচ্ছে জামাত ইসলামী সহ সাম্প্রদায়িক দলগুলো। এই গোজামিল তন্ত্র থেকে বাংলাদেশকে উদ্ধার করে আপনি এই গোজামিল তন্ত্রে আপনি যে মহাজোটকে সমর্থন করছেন তার ভূমিকাটা কোথায়, বা তার এই গোজামিল তন্ত্রকে বের করে আনার জন্য আমি সমর্থন করছি মহাজোটকে। এবং আপনি দেখবেন 3.5 বছরে মানে দিক পরিবর্তনকারী অনেক পদক্ষেপ নিয়েছে, যা সুদূর প্রসারী প্রভাব ইনু ভাই 2011 সালের আগস্টে, মানে আপনারা যখন ক্ষমতায় আসছেন তারও 3 বছর পরে আপনি বলছেন গণতন্ত্র, সামরিকতন্ত্র, ধর্মতন্ত্র, এই 3 গোজামিল তন্ত্রের দেশ চলছে এবং সেই দেশ চালাচ্ছেন খালেদা জিয়া। না, আমি আবার বললাম এই কথাটা মনে সঠিক না, এই দেশ চালাচ্ছেন খালেদা জিয়া আপনি বলেন নাই, আপনি এইমাত্র বললেন যে এই গোজামিল তন্ত্র থেকে বেরিয়ে আসার প্রক্রিয়ায় আছি। আচ্ছা, এবং আমি এখনো মনে করি যে সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের মাঝ পর্যায়ে আছি। এখনো অনেক দূর পাড়ি দিতে হবে, এখনো বিপদ কাটেনি। কিন্তু সাম্প্রতিককালে যখন রামুর ঘটনা দেখলাম, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমার কথা এবং আশঙ্কা সঠিক, যে বিপদ এখনো কাটেনি। আমি যেদিন মহাজোটের সরকার গঠন হলো তার অল্প দিনে যখন বিডিআরের ঘটনা দেখলাম, সেদিন আমি বলেছিলাম মহাজোটের নির্বাচনী বিজয় আমাদেরকে নিরাপদ এখনো করেনি, বিপদ এখনো কাটেনি, চক্রান্ত অব্যাহত আছে। আর রামুর ঘটনা দেখার পরে আমি নিশ্চিত হয়েছি যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধী চক্র তারা এখনো মহা চক্রান্তে লিপ্ত আছে। গণতন্ত্রকে বাঁচাতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, উন্নয়নের ধারাকে রক্ষা করতে হবে। এই গোজামিল তন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে কি মানে আমাদের কি করতে হবে? আমাদের গণতন্ত্রকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আমি বারবার দুটি কথা বলেছি এই মুহূর্তে। আমরা 22 বছরের নির্বাচন নিয়ে হইচই করেছি এবং নির্বাচনে একটা ঐক্যমত্য করার চেষ্টা করেছি। কিন্তু 22 বছরে আমি খেয়াল করেছি যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের বিভিন্ন রকম সক্রিয় পদক্ষেপ ছিল, তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা কখনোই রাজনীতির অঙ্গনে যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র গণতন্ত্রের পার্টনার কি পার্টনার না। সাম্প্রদায়িক জঙ্গিবাদ চক্র যদি আপনি বাদ দেন ইনু ভাই, বা একটু যদি আলাদা করে রাখেন, আপনি কি মনে করেন যে মহাজোটের হাতে গণতন্ত্র নিরাপদ, বা মহাজোটের হাতে গণতন্ত্রের চর্চাটা হচ্ছে? আমি এইভাবে বলি, তাহলে এইভাবে বলি যে যখন সামরিক স্বৈরতন্ত্র, উপনিবেশবাদ অথবা সাম্প্রদায়িকতার থেকে যখন গণতন্ত্র আস্তে আস্তে বেরিয়ে আসছে, তখন গণতন্ত্রের গায়ে কিছু আবর্জনা লেগে আছে। আবর্জনা হচ্ছে কিরকম? আমলাতান্ত্রিকতা, ক্ষমতাবাজি, দলবাজি, তারপরে এই দুর্নীতি, এই জিনিসগুলো হচ্ছে আবর্জনা। এই আবর্জনা পরিষ্কারের কাজে আমরা মনোযোগ দিতে পারছি না, কারণ গণতন্ত্র থাকবে কি থাকবে না, এবং সেটা নিয়ে আমরা বিপদের ভিতরে আছি। এই সেদিন আমরা যদি উল্টো করে বলি যে আপনারা যখন আবর্জনা পরিষ্কার করতে পারছেন না, তখন কেবলই দোহাই দিচ্ছেন শুধু পূর্ববর্তী সরকারদের। না, আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, কিন্তু যখন দেখি রামুর ঘটনা এবং যখন দেখি যুদ্ধ অপরাধীদের বিচার, রামুর ঘটনার সময় ইনু ভাই আপনি মন্ত্রী, আপনি যে প্রশ্নটার নেতৃত্ব দিচ্ছেন সেই প্রশ্ন মাত্র 8 কিলোমিটার দূরে একদম দাঁড়িয়ে ছিল নীরব দর্শকের মতো। রামুর ঘটনাটা ঘটার ক্ষেত্রে সব জায়গায় যখন খবর পাঠানো হচ্ছিল, কোনো প্রতিক্রিয়া দেখায়নি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কেউ, তারা ঘটনাটাকে হতে দিয়েছে। এই যে আপনার এই কথা থেকে আমি আবার সূত্র ধরেই বলছি যে গণতন্ত্র নিরাপদ না। এখনো ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের, স্বৈরতন্ত্রের মানে অনুসারীরা বিভিন্ন রকম চক্রান্ত করছে। এই কথাটা এটাই প্রমাণ করে যে বাংলাদেশের নির্বাচিত সরকারও আমলাতান্ত্রিক, প্রশাসনিক বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে পড়ে। আপনি নিজেই চিন্তা করেন না কেন, বিডিআরের ঘটনাটা কি? এর সঙ্গে কোনো জনগণের সম্পর্ক নাই। কতিপয় উচ্ছৃঙ্খল সৈনিক 60টা দেশপ্রেমিক অফিসারকে হত্যা করে ফেলল এবং কোনো কারণ নেই। সদ্য নির্বাচিত সরকার, তাদের মনে ক্ষোভ থাকলে, দুঃখ থাকতে পারে, তারা তো আমাদের কাছে বলতে পারত। আমি তো সিপাহী এবং সেনাবাহিনীর বহুত লোকের সঙ্গে অতীতে একসঙ্গে কাজ করেছি, আমি যুদ্ধ করেছি, আমি দেখেছি কোনো বিক্ষোভ দানা বাঁধলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। সরাসরি তার অফিসার যদি খারাপ ব্যবহার করে, তাহলে প্রতিকার পাওয়ার জায়গা তো উপর স্তরে আছে, মানে সেটা আছে, সেটা একটা খুবই ঘটনা ঘটেছিল। ইনু ভাই, একটা অন্য প্রশ্ন করি, আপনি কি বাংলাদেশ টেলিভিশন দেখেন, মানে বিটিভি? হ্যাঁ, দেখি কিছুটা। এখন এই দায়িত্ব পাওয়ার পর আর মনোযোগ দিয়ে দেখি। দায়িত্ব পাওয়ার পরে আপনার প্রিয় অনুষ্ঠান কোনটি বিটিভিতে? দেখুন, আমি খবর দেখার চেষ্টা করি, বাদ বাকি অনুষ্ঠান দেখার সময় পাই না। ইনু ভাই, আপনি বলছেন যে আপনি খবর দেখার চেষ্টা করেন, আমি আপনাকে জানি বা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে একটু খোঁজ খবর নিলেই আপনাকে
জানতে হবে এরকম 20-25 বছর ধরে আপনি বাংলাদেশ টেলিভিশন যে খবর পরিবেশন করে সেটা দেখে মানে আপনার মানে খবরের চাহিদাটা কতটা মিটে? না, দেখুন আমি সাধারণ মানুষের সঙ্গে তো মিশি। জি সাধারণ মানুষের অনেক অভিযোগ আছে জি বিটিভি সম্পর্কে। জি যদিও বিটিভি বাংলাদেশের বেশিরভাগ লোক যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা দেখেন আর কি, তারপরেও তারা সন্তুষ্ট নয়। আমি অসন্তুষ্টির মুখে কিন্তু দায়িত্ব নিয়েছি জি এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আমি বিটিভিকে মানে জনগণের সন্তুষ্টির জন্যে কি করা যায় সেই ব্যাপারে ইতিমধ্যেই এই কাজ শুরু করেছি। এনিওয়ে আমি খুব বিনয়ের সঙ্গে জানাতে চাচ্ছি আমি এর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। কিভাবে আমি লক্ষণ দেখি না আমি সেটা বলি। যেমন আজকের খবরটির কথা যদি আপনি ধরেন, আজকে অকারণে আপনাকে কয়েকবার দেখানো হয়েছে, অকারণে। আমি কিরকম অকারণ বলি, ধরেন আপনি তথ্যমন্ত্রী, আপনি কোনো একটা জায়গায় কথা বলছেন, সেটি হয়তো দেখানো যেতে পারে, কিন্তু আপনি জাতীয় টেনিস ফেডারেশনের হয়ে একটি খুবই অনুল্লেখযোগ্য একটি পুরস্কার দিচ্ছেন, সেটিও অনেকক্ষণ ধরে বিটিভি দেখিয়েছে। আমি এটি আপনার নির্দেশে দেখিয়েছে না, তবে টেলিভিশন টেবিল টেনিসের যে খেলার দেখেছি ঘটনাটা আপনার আমার কাছে উল্লেখযোগ্য না হতে পারে, কিন্তু বাংলাদেশে এটা শীর্ষ টেবিল টেনিস প্লেয়াররা টেনিস ফেডারেশনের নেতৃত্বে একটা দেশব্যাপী ক্লাব প্রতিযোগিতা করেছিল, তার পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলাম। তবে আমি আজকে তথ্যমন্ত্রী না থাকলেও কি এটা বিটিভি দেখাতো? না, আমি আপনি আজকে যদি তথ্যমন্ত্রী না থাকতেন, টেনিস ফেডারেশনের সভাপতি থাকতেন, আপনাকে এটা দেখাতো? খেলার মানে আমি খেলাধুলা করতাম, আপনি বলেছেন জি, আমি খেলার মান অনুযায়ী অন্য টেলিভিশন এটা দেখাতো এই আজকের এই পুরস্কার অনুষ্ঠান, কারণ এটা শীর্ষ পর্যায়ের টেবিল টেনিস প্লেয়াররা খেলেছে। কিন্তু আমার প্রশ্ন আমি হচ্ছে যে আপনি তথ্যমন্ত্রী না থাকলে কি এটি বাংলাদেশ টেলিভিশন দেখাতো কিনা? আমার মনে হয় দেখাতো, কারণ জাতীয় ও ক্রীড়ার বিভিন্ন রকম ঘটনা পৃষ্ঠপোষকতা বিটিভি করে। তবে আমি যে প্রশ্নটা আপনি করেছেন সেই কথার সূত্র ধরে আমি একটা কথা এই কিছুক্ষণ আগে যখন ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা এবং মালিকরা আমার সঙ্গে 3 ঘন্টা ব্যাপী আলোচনায় বসেছিল, আমি এই কথাটা নিজেই উত্থাপন করেছি। আমি কথাটা এইভাবে বলেছি যে বিটিভি তথ্যমন্ত্রীর বাক্স হতে পারে না। বিটিভি সবার খবর দেবে। আমি 10 জায়গায় সারাদিন যেতে পারি, তার মানে এই নয় যে সব 10টা অনুষ্ঠান দেখাতে হবে। না, তারা 3টা দেখাবে। 3টা দেখালে খবরে 8টা ইয়া থাকে, তার মধ্যে 3টা তথ্যমন্ত্রীকে দেখালে। 3টা দেখাতে বলিনি আমি বলছি যে এই ধরনের দেখানোটা ঠিক নয়। আপনারা দেশের যে খবর আছে খবরটা দেখাবেন, এবং এটা নিয়ে আমি ইতিমধ্যেই কথা বলা শুরু করেছি যে এই যে পদ্ধতিটা, এই যে এটাকে বলে যে এই যে তথ্যমন্ত্রী পিছনে ক্যামেরা ছুটছে, এটা আমি নিজেই পছন্দ করি না। আমরা আশা করব যে এইটা আপনি পছন্দ করবেন না, এবং আমাদের জায়গায় এইটাই। আমি আবারও বিটিভি প্রসঙ্গে আসতে চাই, বা বাংলাদেশ বেতারে সংবাদ মূল্য রয়েছে এমন যে বিষয়গুলো এখন চলছে, ধরা যাক সেটা রামুতে দুর্বৃত্তদের আক্রমণ, হামলা, বা সাগররুনি হত্যাকাণ্ড, বা পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রশ্ন, এরকম কোন বিষয়টির ক্ষেত্রে খবরের জন্য আমরা বিটিভির উপর নির্ভর করতে পারি, বিটিভির দেয়া খবরের উপর নির্ভর করতে পারি একজন দর্শক হিসেবে? দেখুন, বিটিভি কিন্তু যা প্রদর্শন করে আর কি, কোনো মিথ্যা সংবাদ প্রদর্শন করার অধিকার বিটিভির নেই। বিটিভি হয়তো সব খবর প্রকাশ করে না বা প্রদর্শন করে না, কিন্তু বিটিভিতে আপনি কোনো মিথ্যা সংবাদ পাবেন না। না, বিটিভিতে সেটা আলাদা। বিটিভিতে আমরা মিথ্যা পাই না তা ঠিক, কিন্তু সংবাদও পাই না। যা পান তার উপর নির্ভর করতে পারেন। তা অবশ্যই নির্ভর করছে। যেন হাসানুল হক ইনু 60-এর দশকে এবং 70-এর দশকের প্রথম দিকে আপনি একজন নামী ফুটবল খেলোয়াড় ছিলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব সেই সময়কার শীর্ষ ক্লাবগুলির একটি, সেটিতে আপনি গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রশ্নটি হচ্ছে, রাজনীতির মাঠে আপনার ভূমিকাটা রক্ষণাত্মক নাকি আক্রমণাত্মক? এখনকার ভূমিকা যদি আপনি বিবেচনা করেন, সেই খেলোয়াড়ের জীবনে প্রভাব পড়েছে কিনা? আমার স্ত্রী আফরোজা হক রিনা, উনি একটা কথা বারবার বলে আসছেন, যতদিন পর্যন্ত আমাকে চেনেন, মাঠে আমি গোল রক্ষা করতাম, রাজনীতির মাঠে আমি আজ পর্যন্ত গোল রক্ষা করে যাচ্ছি। আমাদের এই প্রশ্ন হচ্ছে এই কারণে, এই প্রশ্নটার একটু ভূমিকা দরকার ছিল এই কারণে, যে মশাল প্রতীকের জন্য হাসানুল হক ইনুর আত্মত্যাগ, হাসানুল হক ইনুর বিভিন্ন কিছুর মধ্যে যেতে হয়েছে, সেই মশাল মানে প্রতীকটা বাদে নির্বাচন করে জয়ী হয়ে আসতে হাসানুল হকের কি মানে কেমন লাগলো, সেটা একটু রক্ষণাত্মক মুভ হলো না? মশাল পত্রিকাটা স্থায়ীভাবে নির্বাচন কমিশন জাসদের জন্য বরাদ্দ করেছে, এবং আমরা এই মশাল প্রতীক আজ থেকে মানে যতদিন এই নির্বাচন কমিশনের এই আমাদের এই নিবন্ধন পত্র থাকবে ততদিন পর্যন্ত মশাল আমি ব্যবহার করতে পারবো। সুতরাং এটা যে নৌকা
নিয়ে মহাজোটের প্রার্থীরা নির্বাচন করেছে, সেই নৌকা মহাজোটের নৌকা। আচ্ছা, আর তার আগে এটা মালিক আওয়ামী লীগ ছিল, কিন্তু এই মুহূর্তে এটা মহাজোটের নৌকা। সেটা মহাজোটের নৌকা হয়েছে। আমাদের একজন দর্শক মুজাহিদুল ইসলাম তিমু, তিনি প্রশ্ন করেছেন, আপনি এখন এখানে কেন? সব রকম টকশো বন্ধ, এখন থেকে বিটিভির খবর দেখবো আর মুড়ি খাবো আর সামনে নির্বাচনে কাহিনী বুঝিয়ে দেব। টকশো নিয়ে একটি ভুল বোঝাবুঝি বা ঠিক বোঝাবুঝি হচ্ছে। আমাদের প্রশ্নটা ছিল এরকম যে আপনি টকশোর একজন জনপ্রিয় অতিথি, তথ্যমন্ত্রীর চেয়ার থেকে টকশো যখন আপনাদের সমালোচনা করা, আপনাকে সমালোচনা করা, তখন আপনি এটাকে কিভাবে দেখেন? বাজারে একটি কথা এরকম আছে যে হয়তো টকশোটা আপনারা খুব বেশি পছন্দ করেন না। এরকম আমি তো আজকে এসেছি এখানে, জি, একজন আমি এখানে এসেছি এটাই প্রমাণ করে যে গণতন্ত্রের চর্চার জন্য এই সমালোচনা, আত্মসমালোচনামূলক অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য। এবং সমালোচনা আমি এই মুহূর্তে মহাজোটের সঙ্গে আছি, সরকারে আছি। কিছুদিন আগে আমরা রাস্তায় ছিলাম, সরকারে অন্যজন ছিল। সুতরাং গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র পয়সা দিয়ে বিরোধী দলকে সমালোচনা করার জন্য পোষে, এবং বিরোধী দল যদি সঠিকভাবে সমালোচনা না করে তাহলে জনগণের পয়সার মানে হালাল করলো না। সুতরাং সেখানে সমালোচনা না দিয়ে যদি নিজের পিঠ বাঁচানোর জন্য বিরোধী দল কথাবার্তা বলে তাহলে সেটা জনগণের পয়সা হালাল হলো না। কিন্তু আমরা একটু দেখি যে বিরোধী দল এই সম্পর্কে কি বলে। চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন আমাদের সঙ্গে আছেন। ডক্টর শাহাদাত হোসেন, আপনি বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দায়িত্ব নেয়ার পর বিটিভি এবং দায়িত্ব নেয়ার আগে বিটিভি বা আপনাদের সময় বিটিভি কি তফাৎ দেখেন বা গণমাধ্যমে কি তফাৎ দেখেন? ডক্টর শাহাদাত হোসেন। আপনাকে ধন্যবাদ খালিদ ভাই। আমি হাসানুল হক ইনু সাহেবকে প্রশ্ন করতে চাই। উনি অত্যন্ত রেসপেক্টেবল পার্সোনালিটি। বিটিভি আমরা আশা করেছিলাম সরকারি দলের খবরের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য অপোজিশন দলগুলো আছে, তাদের কথা বলবে, তাদের ইনফরমেশনগুলো তারা সেখানে দেখাবে, খবর দেখাবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বিরোধী দলের কোনো খবর সেখানে দেখি না। আর সম্ভবত তথ্যমন্ত্রী ভালো খেলোয়াড় ছিলেন বেদায়, ফুটবল খেলোয়াড়, হয়তোবা ফুটবল, টেনিস এবং অন্যান্য খেলাগুলো বেছে দেখানো হয়। আমরা খুব খুশি হতাম কনস্ট্রাকটিভ এবং বাংলাদেশের জন্য যে জিনিসগুলো, পর্যটন শিল্পটাকে আরও যদি বেশি করে বিটিভিতে দেখানো হতো, বিশেষ করে চট্টগ্রামের কক্সেস বাজার, রাঙ্গামাটি, হালদা নদীর কথাবার্তা, বান্দরবন, তারপরে আপনার মার্কি বিচের কথাবার্তা, এসব জিনিস পর্যটন শিল্প যেগুলি বাংলাদেশকে প্রচুর আয় এনে দিতে পারে, এইসব জিনিস মানে এইসব কিছু যদি বেশি থাকতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ উপকৃত হতো। অ্যাটলিস্ট বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা এখন। ডাক্তার শাহাদাত হোসেন, আপনাকে ধন্যবাদ। এই তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুর নোট নিয়েছেন, তিনি নিশ্চয়ই এই বিষয়ে জবাব দিবেন। আমরা একটু খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের কাছে জানতে চাইবো। সোহেল মাহমুদ, আমাদের খুলনার দর্শকরা বা আপনি যাদের সাথে কথা বলেন তারা আসলে সরকারি গণমাধ্যমের কাছে কি আশা করে, তাদের প্রত্যাশাটা কি? বাংলাদেশ বেতার বা আমরা যদি বাংলাদেশ টেলিভিশন বলি, তাদের প্রত্যাশাটা কি থাকে আসলে? ধন্যবাদ খালেদ ভাই। আসলে আমাদের খুলনাতে আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি এবং তাদের অনেকের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে আসলে এখানকার যে মাধ্যমটা রয়েছে বিটিভি, এখানে তাদের যে সংবাদ পরিবেশন, সেই সংবাদ পরিবেশনের যে মান রয়েছে এবং বস্তুনিষ্ঠতা রয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। তার কারণে এখানে সরকারি দলের একতরফা নিউজগুলোই প্রচার হয়, এখানে বিরোধী দলের কোনো নিউজ প্রচার হয় না, যে কারণে তারা কিন্তু স্যাটেলাইট টেলিভিশনে যে 24 আওয়ার্স চ্যানেলগুলো রয়েছে সেগুলোর উপর অনেকটা নির্ভর করে এবং তারা কিন্তু ইতিমধ্যে
আমরা বেশ একটা পরিসংখ্যান পেয়েছি যে আমাদের যে 24 ঘন্টা নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলোর উপরেই তারা নির্ভর করছে বেশি। আর এছাড়া বেতারটাকে কিন্তু আসলে মানুষ ওইভাবে এখন আর ব্যবহার করে না। শুধুমাত্র আমরা দেখেছি যে যখন বড় ধরনের কোনো ঝড় বা এই ধরনের কোনো বিষয় আসে তখন কিন্তু এটা একটা সম্প্রদায়, মানে যারা জেলে নৌকা টোকা আছে এরাই বেশি ব্যবহার করে। আর এছাড়া সম্প্রতি আপনার যে এফএম রেডিওটা এসছে এটার উপর কিন্তু অনেকে ঝুঁকেছেন, বিশেষ করে আমাদের পরিবহন সেক্টরে এটার কিন্তু ব্যাপকভাবে ব্যবহার বেড়েছে এবং অনেকে এটা জনপ্রিয়তাও অর্জন করেছে। তবে সরকারি যে গণমাধ্যম বিটিভির আসলে উন্নয়নের জন্য সবাই প্রত্যাশা করে। সোহেল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। মাহবুর রহমান, সিলেটের জনগণ বাংলাদেশের যে সরকারি গণমাধ্যমগুলি আছে বিশেষ করে বিটিভি এবং বাংলাদেশ বেতার তাকে কতটা বিশ্বাস করে? বিটিভির পরিবেশিত খবর কতটা বিশ্বাসযোগ্য সিলেটের মানুষের কাছে? মাহবুবুর রহমান। ধন্যবাদ খালেদ। আসলে শহরে যারা থাকে তারা আসলে কখনোই বিটিভি দেখেন না। আর সত্যিকার অর্থে যে বলা হয় বিটিভির চ্যানেলটা তারা ওনে এত পিছনে রেখে দেন যে ইলেকট্রিসিটি অথবা ডিশের যদি কখনো প্রবলেম হয় তখন তারা ওই বাধ্য হয়ে বিটিভি দেখেন। এছাড়া আসলে বিটিভি দেখার মতো যে অবস্থা বিটিভিতে এখন আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিটিভিতে যে সকল খবর প্রচার করা হয় সে সকল খবর শুধুমাত্র সরকারের গুণগান। এবং তারা যেটা বলেছে যে যদি এরকম হয় যে তত্ত্বাবধায়ক সরকারের সময় তো সব দলের খবর বিটিভিতে দেখানো হয়, তাহলে এই সরকারের সময় এরকম দেখানো হবে না কেন? নতুন তথ্যমন্ত্রী যোগদান করেছেন, তারা আশা করেছেন যে উনি এই বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে তথ্য উপদেষ্টা তাকে অসংখ্যবার দেখানো হয়, এরকমই চলতে থাকে আর কি। আমাদের দর্শক, আপনি নিশ্চয়ই প্রশ্নগুলি শুনেছেন ইনু ভাই। আরো কিছু দর্শকরা আমাদের এসএমএস পাঠিয়েছেন, কিছু এসএমএস আপনাকে করতে চাই, পড়ে শোনাতে চাই। যে আমাদের একজন দর্শক বলেছেন যে ইনু ভাই আপনি যখন থাকবেন না তখন কি আপনার দল থাকবে কিনা, না আপনার সাথে সাথে এই দলটিও শেষ হয়ে যাবে? একজন জানতে চেয়েছেন যে ইনু ভাই মিস্টার খান উনার নাম, উনি প্রশ্ন করেছেন যে আপনি কি জানাবেন যে আসলে মন্ত্রিত্ব নেয়ার আগে আপনার পেশা কি ছিল, যেটা আয়ের উৎস যেটা আমরা বলি, সেই আয়টা আপনি কিভাবে করেছেন? আমরা ওই বিটিভি প্রসঙ্গে ঢাকার বাইরে থেকে যারা বলেছেন তাদের উত্তরটাও যদি একটু শুনি। জি, চট্টগ্রামের যে বিএনপির বন্ধু বলেছেন ডক্টর শাহাদাত, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম প্রচুর সম্পদের মালিক এবং পর্যটন শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প হিসেবে বিকাশ লাভ করতে পারে। এবং বিটিভি বা গণমাধ্যম, বিটিভির মতন সরকারি মাধ্যমগুলোই কিন্তু উন্নয়ন, ভবিষ্যতের উন্নয়নের পথনকশা এগুলো যতটুকু সময় দিয়ে প্রচার করে, বাংলাদেশের কোনো বেসরকারি চ্যানেল সেগুলো প্রচার করে না। কিন্তু আমি আপনার পরামর্শ গ্রহণ করলাম এবং আমি পর্যটন শিল্পর ব্যাপার শুধু নয়, চট্টগ্রাম বন্দরের ব্যাপার, চট্টগ্রামে যেসব শিল্প গড়ে উঠেছে সেগুলোকে আরও বিকশিত করার জন্য কি করা উচিত, সামগ্রিক বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে আলাদা মর্যাদা দিয়ে, আলাদা গুরুত্ব দিয়ে আমি বিটিভিতে অনুষ্ঠান প্রচার করার জন্য পরামর্শ দেব। আর এখানে উনি এই পরামর্শটা দেওয়ার পাশাপাশি একটা দাবি জানিয়েছিলেন যে বিরোধী দলের খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হবে কিনা। ডাক্তার শাহাদাত হোসেন, দেখুন, গণতন্ত্রের সরকার এবং বিরোধী দল মিলেই তো গণতন্ত্র। জি, সুতরাং আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আমলে নিচ্ছি এবং বিটিভি যাতে সরকার এবং বিরোধী দলের কথা প্রচার করে সেই ব্যাপারে আমি নজর দেব আর কি। আর এখানে কেবল আমি বসেছি, এই তো খুলনা এবং বিটিভি এই তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান, সরকার আসে সরকার যায়, বিটিভি বদলায় না, এটা হচ্ছে অবস্থা। তো সেখানে সব দায়িত্ব আমার উপর দিলে তো মুশকিল। তবে আমি চেষ্টা করব যে বিটিভি যেন কোনো মিথ্যা সংবাদ প্রচার না করে, মিথ্যা তথ্য না দেয়, খণ্ডিত তথ্য না দেয়, আংশিক তথ্য না দেয়। ইনু ভাই, গণযোগাযোগের একজন ছাত্র হিসাবে এবং আপনার একজন দীর্ঘকালের ফলোয়ার হিসাবে আমি আপনাকে দাবি জানাবো আপনার কাছে যে মিথ্যা তথ্য না দেয়, পাশাপাশি যেন কিছু তথ্য দেয় আমাদেরকে, যে তথ্য আসলে কোনো সংবাদ মূল্য নাই, সেগুলি পায় আমাদের সেটা মিথ্যা না হলে আমাদের খুব বেশি কাজে লাগে না। আরেকজন ভদ্রলোক বলেছে যে আমি যেদিন থাকবো না আমার জাসদ দল থাকবে কিনা। জি, একজন দর্শক বলেছে। ওনাকে বলছি, ওনার বয়স কত আমি জানি না, জাসদ 72 সালে জন্মগ্রহণ করেছে এবং প্রতিষ্ঠাতা ছিলেন মেজর এম এ জলিল, সেক্টর কমান্ডার, এবং আসম আব্দুর রব, এবং আমাদের সঙ্গে অত্যন্ত স্বাধীনতা সংগ্রামের বিরাট নেতা আমাদের সিরাজুল আলম খান সাহেব ছিলেন। তো তারা দল ত্যাগ করেছেন, কেউ মারা গিয়েছেন, আমাদের সঙ্গে নেই। তবে আজকে 41 বছর পরে জাসদ খান সাহেব ছিলেন, তো তারা দল ত্যাগ করেছেন, কেউ মারা গিয়েছেন,
আমাদের সঙ্গে নেই। তবে আজকে 41 বছর পরে জাসদ তার ঐতিহ্য নিয়ে, নীতি নিয়ে সংসদেও আছে, মাঠেও আছে। আমি ইনু মারা গেলে জাসদ কিন্তু থাকবে, এই জন্যে জাসদ কিন্তু কর্মীর দল, জাসদ কিন্তু নেতাদের দল না। জাসদ কর্মীর দল, এটা একটা আমরা অবশ্য জাসদকে কর্মী হিসেবে বিভিন্ন দলে কাজ করতে অনেক বেশিবার পেয়েছি, কখনো আওয়ামী লীগে, কখনো বিএনপিতে। সেজন্য জাসদের আদর্শ ধারণ করে কম লোকে আছেন, সেটা বোধহয় একজন বলতে চেয়েছেন। আরেকজন একটি প্রশ্ন করেছেন যে আপনার পেশা বা আপনি। আমার পেশা, ধরেন আমি মানে 72 সনে পড়াশোনা শেষ করার পর থেকে আমি সার্বক্ষণিক রাজনৈতিক কাজে নিয়োজিত আছি আর কি। সুতরাং আমি সেইভাবেই এতদিন আমি কাজ করেছি, এবং আমি নির্দিষ্ট পেশা আমার ছিল না। আমার একটা পেশাই ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনীতি করা। এই কিছুক্ষণ মানে কোর্টের বারান্দায় যে টাকা কামাই করা অথবা ঠিকাদারি করা এরকম কাজ আমার ছিল না। আমি খাই কিরম করে, আমার ভাই বোন আছে, পরিবার আছে, আমরা একসঙ্গে থাকি, এবং আমি এমপি হওয়ার পরে বেশ সম্মানই পাই। এখন মন্ত্রী হওয়ার পরে মোটামুটি একটা চাকরি পেয়েছি, বেশ সম্মানই পাবো, এবং নিজে স্বাচ্ছন্দ্যে আছি। আমার ভাই বোনরা সবাই উচ্চশিক্ষিত, এবং তারা কেউ আমার সঙ্গে আমার উপর নির্ভরশীল নয়। আমার একটা সন্তান আছে, সমিত আশফাকুল হক, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তিনি 30 বছর বয়স হয়ে গেছে তার, সে নিজে আয় রোজগার করে, এবং পারলে 2-1 টাকা আমাকে দেয় আর কি। যাক, এটা খুবই ভালো খবর। একটি অন্য প্রসঙ্গে যেতে হচ্ছে যে সাগররুনি হত্যার বিচার প্রসঙ্গে আপনি বলেছেন যতদিন পর্যন্ত এই হত্যার বিচার না হবে, খুঁজে না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত আপনি কান্না নিয়ে দায়িত্ব পালন করবেন। জি, চোখে কান্না নিয়ে আপনি দায়িত্ব পালন করবেন। আমরা আপনার চোখের জল শুকানোর কোনো আশু সম্ভাবনা কি দেখতে পাচ্ছি ইনু ভাই? আমার কাছে মনে হয়েছে যে এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে পুরো ব্যাপারটা নতুন খতিয়ে দেখছেন, এবং ইতিমধ্যেই আমি তার সঙ্গে আলাপ করে বুঝেছি যে যথেষ্ট উনি অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে অল্প দিনের ভিতরে হয়তো উনি একটা ভালো খবর দেশবাসীর কাছে দিতে পারবেন, এবং আমরা আশ্বস্ত হব। আমাদের একজন দর্শক চঞ্চল, উনি আবার একটি এসএমএস করেছেন এই বলে যে টকশোতে যেভাবে সরকারের সমালোচনা করা হয় তা কি বৈধ কিনা, এবং সেই সমালোচনার উত্তরে তো প্রধানমন্ত্রী কিছু বলতেই পারেন, সেটা হচ্ছে তার মতামত। আমরা আসলে প্রশ্নটি একটু অন্যভাবে করতে চাই, অন্য দিকে নিতে চাই যে আমাদের সরকার সমালোচনাকে সহজভাবে নেয়ার জন্য তৈরি থাকে না কেন? মানে এইটাতে যারা সমালোচনা করে তাদেরকে কেন মানে শত্রু ভাবা হয়? দেখুন, 3.5 বছরে জি, মহাজোটের সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা সহ মন্ত্রীবর্গ 3.5 বছরে যেসব সমালোচনা পত্রপত্রিকায় হয়েছে, লিখিতভাবে, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রকাশ্যভাবে, আপনি দেখবেন তার বেশিরভাগ সমালোচনা আমরা গ্রহণ করেছি, এবং আমরা ভদ্রভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। রাগের ঘটনা দেখলেন কোথায়? টেলিভিশন চ্যানেলগুলো তো ভালোই বহাল তবিয়তে আছে। টেলিভিশন চ্যানেলগুলি বহাল তবিয়তে আছে। বহাল তবিয়তে আছে। আপনারা কি বলতে পারবেন যে সরকারের তরফ থেকে গোপনে রাতে কোনো টেলিফোন এসেছে? আজ পর্যন্ত আসেনি। না, সেটি আসে না। তাহলে টেলিভিশন, আমি 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 নিজে নিজে চিন্তা করি, আমাকে টক শোতে যদি, আমি হচ্ছে রাজনীতিবিদ, না, সরকারের শীর্ষ পর্যায় থেকে যেভাবে বলা হয় আসলে এই টক শো গুলি সম্পর্কে বা কোনো একটা মন্তব্য সম্পর্কে যেভাবে প্রতিক্রিয়া জানানো, শীর্ষ পর্যায় থেকে যেটা বলা হচ্ছে যে টক শোতে মাঝে মাঝে যেসব কথাবার্তা আসে, বহুত কিছু কথাবার্তা তথ্য ভিত্তিক নয়। হ্যাঁ, সেটা নিয়ে একটা দুঃখ প্রকাশ করা, এর বেশি তো কিছু করা হচ্ছে না। আর একটা জিনিস মনে রাখবেন যে আমি মনে করেন রাজনৈতিক কর্মী, আমাকে আপনি বসিয়ে দিলেন ভূমিকম্প বিশারদের সঙ্গে, তা আমি এই আলোচনায় কি করব? একজন হচ্ছে আইনের ছাত্র, তার সঙ্গে বসিয়ে দিচ্ছেন আপনি একজন ক্রিকেট খেলোয়াড়কে, এবং তারপরে বলছেন টকশো করেন। তো এই আমার কাছে এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। আর একটা হচ্ছে যে টকশোর ভিতরে যিনি উপস্থিত নাই, সেরকম ব্যক্তি সম্পর্কে যদি ধারাবাহিক মন্তব্য হতে থাকে, সেখানে যিনি টকশো পরিচালনা করছেন সেখানে সেই বিষয়টা তো দেখবেন, উনি খেয়াল রাখবেন যে এটা কিন্তু একটু নৈতিকতা বিরোধী, যিনি আত্মপক্ষ সমর্থন করতে পারছেন। কিন্তু ইনু ভাই, আপনি যখন বিরোধী দলের নেতা প্রসঙ্গে তাকে মাইনাস করার কথা বললেন, তখন কি আপনাকে সেই সময় মানে আপনি যেখানে বলেছেন সেই খবরটা পরিবেশন না করা বা আপনাকে আটকানোটাই কি উচিত হতো সবচেয়ে বেশি? না, আমি তো বলেছি, খুব যুক্তি দিয়ে কথা বলেছি। আমি বলেছি বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদী যুদ্ধ অপরাধী চক্র গণতন্ত্রের শত্রু,
কিন্তু তিনি তো উপস্থিত নাই এখানে। আমি বলি যে জি। আমি এবং যারা এটাকে মানে পৃষ্ঠপোষকতা করছেন তারা গণতন্ত্রের বিপদ। এবং সেখানে আমি ঘটনা দিয়ে বলেছি যে বেগম খালেদা জিয়া উনি সিদ্ধান্ত নিয়ে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের সঙ্গে ক্ষমতা রক্ষা করেছে। সুতরাং এই ঐক্যটা অশুভ এবং এটা খুব রাজনৈতিক সমালোচনা, আমি তার তথ্য দিয়ে বলেছি। সুতরাং উনি উত্তর দিয়েছেন আমার কুশপুত্তলিকা পুড়িয়ে। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমরা যে প্রসঙ্গটি দিয়ে আসছিল আমাদের শুরুতে, সেই প্রসঙ্গটি আবার বলেন। ফিরে আসলো। আমাদের দর্শকরা এটি জানতে চাইছেন বারবার যে আপনি রামু, উখিয়া, টেকনাফে বৌদ্ধ মন্দিরগুলিতে যা হয়েছে সে সম্পর্কে আপনি বলেছেন যে এতে করে আপনি আসলে আতঙ্কিত। কিন্তু যেই প্রশাসন যাকে আপনি বলছেন যে ভিতরে ভিতরে এখনো রয়ে গেছে সেই কালো থাবা, কালো ছায়া, তা দূর করার জন্য আসলে আপনারা কি করেছেন? দেখুন, একটা অতীতের একটা বিশৃঙ্খলার থেকে মহাজোটের সরকার কিন্তু আলোর পথে এগোনোর চেষ্টা করছে। তো এখানে যেভাবে আপনি এগুলোকে পরিষ্কার করতে হয়, একটা একটা করে পরিষ্কার করছে। আপনি খেয়াল করবেন যে আজকে 3.5 বছরে উখিয়ার ঘটনা ঘটেছে, সেই শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটছে না, মেলাতে বোম পড়ছে না, পীরের দরবারে, ফকিরের দরবারে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে না। অনেকটা উন্নতি হয়েছে। তো এখন তো এই কয়েক বছরে আপনি শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীরা হয় গ্রেনেড দিয়ে অথবা গুলিতে নিহত হচ্ছেন না। সুতরাং সেইটা তো বিবেচনা করতে হবে। এটা এমন একটা ব্যাপার যে বাংলাদেশের একটা অংশকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে বেগম খালেদা জিয়া যুক্ত করে ফেলেছিল। সেটার থেকে ছিন্ন হয়ে আসা কঠিন কাজ তো। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে বলিষ্ঠ সিদ্ধান্ত যে বাংলাদেশকে আস্তে আস্তে একটা সাম্প্রদায়িকতা, এটি জঙ্গিবাদী রাজনীতির ধারার থেকে আস্তে আস্তে বের করে আনছে। এবং আপনি দেখবেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি এমন কিছু করতে পারছি না যে গ্রেপ্তার করে পিটিয়ে মেরে ফেলতে পারছি না। এটা তো গণতন্ত্রে নেই। আমাকে গ্রেপ্তার করতে হচ্ছে, তথ্য দিতে হচ্ছে, আদালতে পাঠাতে হচ্ছে, জামিন পাচ্ছে, আবার চক্রান্ত করছে, আবার গ্রেপ্তার করছি, এরকম একটা কঠিন প্রক্রিয়ার ভিতরে আছি। সুতরাং এখানে এই 3.5 বছরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কিন্তু তারপরে আমি বলবো টেকনাফের ঘটনা, উখিয়ার ঘটনা, রামুর ঘটনা গভীর চক্রান্তের ঘটনা। এবং এখানে প্রশাসনের ভিতরে কারা জড়িত আছে, এবং জড়িত আপনি থাকলে বলছেন যে এটি সেটা- গভীর চক্রান্তের ঘটনা এবং এই চক্রান্তের মধ্যে প্রশাসনের লোকও জড়িত আছে, থাকলে মহাজোটের লোকও জড়িত থাকতে পারে। থাকতে আপনি কি পারে। এতখানি বলতে না, না, চাচ্ছেন? মহাজোট বলে তো কিছু নেই এখানে। মহাজোটের ছাতার তলে বহুত রকম পোকামাকড়ও তো আছে। জি, সেই পোকামাকড় গুলি কি চিহ্নিত করা গেছে? পোকামাকড়কে যখনই চিহ্নিত করছি হয় কারাগারে যাচ্ছেন তারা, আচ্ছা, আর না হলে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। আপনি কি জানেন না যে বাংলাদেশের কারাগারে এই মুহূর্তে বিএনপির যত কর্মী আছে তার চেয়ে বেশি কর্মী ছাত্রলীগ যুবলীগের আছে? এটা কি জানেন? ছাত্রলীগ যুবলীগের কর্মী তার চেয়ে বেশি আছে। বেশি আছে। তাদের নামে বেশি মামলা হয়েছে, ওই যে নিজেরা মারামারি করে, এটা করে সেটা করে। এই জন্যে বিএনপির যত কর্মী কারাগারে আছে তার চেয়ে বেশি মহাজোটের কর্মীরা আছে। এবং এটা নিয়ে আওয়ামী লীগের যুবলীগের কর্মীরা দুঃখ প্রকাশ করে, পার্টি ক্ষমতায় গিয়েছে আমরা কারাগারে আছি। এবং সেখানে শেখ হাসিনাকে প্রশংসা কেউ করছেন না, যে শেখ হাসিনা যখনই কোনো খবর আসছে উনি ধামাচাপা দিচ্ছেন না। উনি ধামাচাপা না দিয়ে কিন্তু ওটা মোকাবেলা করছেন, সেটা দুর্নীতির খবরই হোক অথবা সন্ত্রাসের ঘটনাই হোক। আপনি যখন মোকাবেলা প্রসঙ্গটি আনলেন তখন আমি জানতে চাই যে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে সরকার কি ব্যাপারটিকে প্রথমে, মানে আমি ধামাচাপা বলবো না, কিন্তু মানে এক ধরনের উড়িয়ে দেওয়ার একটি না, দেখুন, চেষ্টা করেছে? না, উড়িয়ে দেয়নি। জিনিসটা হচ্ছে পদ্মা সেতুর ঘটনা নিয়ে যখন অভিযোগ এসছে, অভিযোগ যারা করছেন তারা তো তথ্য দিয়ে করতে হবে। ভাষা অভিযোগ, যেরকম টিআইবি অভিযোগ দিয়েছে 97টা এমপি চোর। আমি তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে কালকে আনুষ্ঠানিক চিঠি দিব টিআইবির কাছে যে আমি আপনাদের এই তথ্য, এই যে প্রতিবেদনের আপনি রিপোর্ট আমাকে দেন। আমি সরকারের তরফ থেকে এটা চাইবো এবং আমি দেখব। এবং টিআইবি যদি তথ্য দিতে পারে কোন এমপির বিরুদ্ধে চুরির ঘটনার, সেই এমপির সেই ব্যাপারটা নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব এবং সেই এমপিকে কারাগারে যেতে হবে। কিন্তু আপনি বলছেন যে টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে আমরা জানতে চেয়েছিলাম, উনি বলেছেন যে কিভাবে উনি তথ্য সংগ্রহ করেছেন। খুব ভালো। এবং সেটা একটা পারসেপশন জরিপ, মানে সেই পারসেপশন জরিপের ক্ষেত্রে
জনগণের পারসেপশন কিন্তু রাজনীতিবিদদের সম্পর্কে এরকমই। আমার কথা জনগণের ধারণা কি সেটা আমি জনগণকে শ্রদ্ধা করি, কিন্তু যখন একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জনগণের ভাষা ধারণা উনি প্রতিবেদন আকারে দেশবাসীর কাছে উত্থাপন করবেন, ডক্টর ইফতেখারকে আমি ভালো করে চিনি, ওটা যদি উনি যদি এটাই বলে থাকে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। গুজব ছড়ানোর জন্য তো টিআইবি নেই, কিন্তু গুজব ছড়াতে পারে কিন্তু না। আপনার কাছে ব্যাপারটি বেশ আগ্রহ উদ্দীপক মনে হয় না, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন নেই, কিন্তু গুজব ছড়াতে পারে কিন্তু না। আপনার কাছে ব্যাপারটি বেশ আগ্রহ উদ্দীপক মনে হয় না, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন টিআইবির প্রতিবেদন নিয়ে আসলে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রতিবাদ করে, যখন আপনারা ক্ষমতায় থাকেন তখন আপনারা না, না, প্রতিবাদ আমরা জানান। প্রতিবাদ করছি না তো। আমি কালকে আনুষ্ঠানিকভাবে ভাবে- টিআইবি এর রিপোর্ট চাইবো, জি। এবং তারপরে সেই রিপোর্ট পড়বো আমি। পড়ার পরে যদি তথ্য থাকে তাহলে তার ভিত্তিতে সরকার পদক্ষেপ নিবে, আর তথ্য যদি আমি এই মনে করি যে অস্পষ্ট আছে তাহলে আমি ব্যাখ্যা দাবি করব। আপনার সেন্সর বোর্ড সম্পর্কে একটু আসি যে আপনি সেন্সর বোর্ডকে প্রায় আপনার কথাই আমি মানে উদ্ধৃত করি, আপনি বলছেন যে চলচ্চিত্র মুক্তি দেওয়ার প্রক্রিয়াকে সহজ করতে সেন্সর বোর্ডকে বদলে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে। এটা কি আপনি দেখেন, মানে এটা একটা মানে আমি শব্দটা নিয়ে আমরা নাড়াচাড়া করছি, আমি না সবাই। জি। এটা হচ্ছে সেই উপনিবেশিক আমল থেকে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। জি। কিন্তু নিয়ন্ত্রণ, এই শব্দটা আমি পছন্দই করি না। আচ্ছা, যার জন্য আমরা দেখবেন যে সরকার কিছু নতুন আইন আসছে, সেখানে নিয়ন্ত্রণ শব্দটা বাদ দিয়ে- মাননীয় প্রধানমন্ত্রী কেটে দিয়েছেন। নিয়ন্ত্রণ কি? সুতরাং এটা ব্যবস্থাপনা হতে পারে। Right. সুতরাং আমি চলচ্চিত্রের প্রদর্শনের ব্যাপারে শৃঙ্খলা থাকতে হবে। সেটা চলচ্চিত্র বস্তুনিষ্ঠতা আছে কিনা, সেটা উস্কানি দিচ্ছে কিনা, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে কিনা, দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করছে কিনা, ইতিহাস ঐতিহ্যের প্রতি অনুগত কিনা, সবকিছু মিলে আমি দেখব যে চলচ্চিত্র আমার বাংলাদেশের দেশ মাটি জনগণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুতরাং সেন্সর বলে কিছু দরকার নেই, এটা এখানে certification- আমি একটা সার্টিফিকেট দিব, Certificate যে প্রদর্শন করার সার্টিফিকেট। জনাব হাসানুল্লাহ কিনু, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদের বেশ কিছু বিদেশি চ্যানেলে, বিশেষ করে ভারতীয় চ্যানেলে এমন অনেক অনুষ্ঠান দেখানো হয় যেগুলি আসলে আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। এটি কোনোটি মধ্যরাতের পরে দেখানো হয়, কোনোগুলি আবার সাধারণ 10টা 9টা 11টা এইসব সময়ও দেখানো হয়। এই সম্পর্কে আপনার এই ব্যাপারটা আমার দৃষ্টিতে এসেছে, জি। এবং এটা আমার খেয়ালে নিয়েছি। এই প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচারের কোনো নীতিমালা নেই। এটা আমরা গভীরভাবে চিন্তা করছি, এবং বাংলাদেশের যে চ্যানেলগুলো ভারতের মাটিতে দেখানো হয় সেখানে ভারতের একটা নীতিমালা আছে, এবং বিভিন্ন টাকা পয়সা দিয়ে দেখাতে হয়। কিন্তু বাংলাদেশে ভারতের বা বিদেশি চ্যানেল যে দেখায় সেখানে কোনো টাকা পয়সা লাগে না। তা আমি প্রথম যেটা খেয়াল করব যে নীতিমালাটা কি আছে, এবং যেটা অশ্লীল সেটা তো বন্ধ করার অধিকার আমার আছে। এবং আমি বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে, মাটির সঙ্গে, ইতিহাস সঙ্গে যেটা যায় না, জি। সেই রকম চ্যানেল, সেটা দেশেরই হোক আর বিদেশের হোক, সেটা বন্ধ করে দিব। আরেকজন দর্শক জনাব শামীম জাহিদি, উনি জানতে চেয়েছেন যে গভর্নমেন্ট শুড ওপেন আপ টিভি লাইসেন্সেস, ইট শুড ওনলি সেট গাইডলাইন। আপনি একমত কিনা? আপনি ঠিকই বলেছেন। কথাটা হচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশে যত টিভি চ্যানেল কাজ করছে সেই টিভি চ্যানেল কোনো নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়নি। আমি গভীরভাবে এটা চিন্তা করছি এবং ইতিমধ্যে কথা বলেছি, আমি একটা বেসরকারি টিভি চ্যানেল দেওয়ার নীতিমালা তৈরির কাজে হাত দিব। আচ্ছা, নীতিমালা করে আবার নিয়ন্ত্রণ করবেন না তো? নীতিমালা তো নীতিমালা, আমি নিয়ন্ত্রণ শব্দটা পছন্দ করি না। নীতিমালা করে আমাদেরকে বলবেন না তো যে এই পথে হাঁটতে হবে শুধু? না, নীতিমালাটা, নিয়ন্ত্রণটা কখনোই আমি পছন্দ করি না। নীতিমালাই বলেছি আমি। সেন্সর মানে যে সেন্সর বোর্ডের বদলে সার্টিফিকেশন বোর্ড। সোজা কথা, আমাদের হাত পা বেঁধে দেওয়ার কোনো ইচ্ছা? আপনার বাংলাদেশের গণমাধ্যমের হাত পা এতই খোলা যে মাঝে মাঝে এলোপাথাড়ি থাপ্পড় মারতেন, আমাদের গালে এসে পড়ছে। ইনু ভাই, তথ্য অধিকার নিয়ে বেশ কিছু প্রশ্ন আসছে, আমাদের দর্শকরা করছেন যে তথ্য অধিকার আইনটার প্রয়োগ আরো কিভাবে কার্যকর প্রয়োগ হতে পারে? তথ্য অধিকার আইনটা তৈরি করা হয়েছে, তারপরে আমরা তথ্য কমিশন করেছি, এবং তথ্য কমিশন আপনি দেখবেন যে এখন পর্যন্ত না সরকারের লোক না জনগণ তার যে অধিকার আছে এটা সম্পর্কে জানে না, এবং সরকারি কর্মকর্তা বহুজন জানেন না যে এটা কিভাবে সে তথ্য তাকে দিতে হবে। সেই জন্যে তথ্য কমিশন ইতিমধ্যেই কিন্তু সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে হাত দিয়েছে, যে কি কি তথ্য চাহিবা মাত্র দিতে হবে, না হলে তুমি
এই আইনের চোখে দোষী সাব্যস্ত হবে। তা আমার কাছে মনে হচ্ছে আর 1-2 বছরের ভিতরে জনগণ সচেতন হবে এবং তথ্য অধিকার আইনটাকে কাজে লাগিয়ে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। আপনি দায়িত্ব নেওয়ার পর বলছেন সাংবাদিক হত্যার বিচার দ্রুত করতে চান আপনি। 16 বছরে 17 জন সাংবাদিক হত্যার কোনো বিচার আমরা পাইনি। আমি এই ব্যাপারে আপনি ইতিমধ্যে একটা পদক্ষেপ নিয়েছি, সেটা হচ্ছে সাংবাদিক প্রতিনিধি নিয়ে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বানিয়ে দিয়েছি এবং দ্রুত সব মামলার কি অবস্থায় আছে সেই মামলাগুলো রিপোর্ট প্রতিবেদন যেন আমার কাছে দেয়, তার ভিত্তিতে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো এবং আমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন তথ্যমন্ত্রীর কাজ কি? তথ্যমন্ত্রীর কাজ হচ্ছে যে বাংলাদেশের বা সরকারের যত রকম উন্নয়ন কর্মকাণ্ড, যত রকম ভবিষ্যতের কর্মকাণ্ডের পথনকশা এবং সরকারের প্রশাসনিক পদক্ষেপ সবকিছুর বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে হাজির করা। আর দ্বিতীয়ত, যেহেতু নির্বাচিত সরকার, বিরোধী দল বা বিরোধী ব্যক্তি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা যেটা করে সেই সমালোচনার উত্তর সাজানো, যদি বেঠিক সমালোচনা করে তার কার্যকরী উত্তর দেওয়া এবং জবাব যদি দেওয়া। সঠিক সমালোচনা করে সেটা গ্রহণ করে সরকারের কাছে পৌঁছে দেওয়া। সরকারের কোনো ভুল ধরিয়ে দেওয়া তথ্য মন্ত্রণালয়ের কাজের মধ্যে পড়ে না। দেখেন, কোনো যেই সরকার থাকে। সরকারের যদি কোনো ভুল থাকে সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া একটা আমার কর্তব্য, জি। যাতে মাননীয় প্রধানমন্ত্রী সেই তথ্য ভিত্তিতে সেই প্রশাসনিক উনি নির্দেশ দিতে পারেন যাতে সেখানে সংশোধন হয়। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যখনই এই কোনো কর্মকর্তা অন্যায় করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে অথবা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তড়িৎ পদক্ষেপ নিয়েছেন উনি। এইটা প্রশংসা করতেই হবে আজকে। আমার মনে হয় যে আমরা আপনাদের সকল ভালো কাজেরই প্রশংসা করতে চাই এবং আপনি আজকে খোলামেলা অনেক বিষয়ের উত্তর দিয়েছেন। আমরা আশা করব যে বিটিভি নিরপেক্ষভাবে যতটা পারা যায় সেটি করবে, সরকারি গণমাধ্যমগুলি নিয়ন্ত্রণহীন থাকবে এবং আমাদেরকেও ওরকম ভাবে আর নিয়ন্ত্রিত করা হবে না। আপনাদের তো নিয়ন্ত্রণ করাই হচ্ছে না এবং ভবিষ্যতেও করা হবে না। আপনাদের আইন দিয়ে, ভবিষ্যতেও করা হবে আইন না। দিয়ে, টেলিফোন দিয়ে, জি। গোপনে চিমটি কেটে জি। কোনো নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে না। ভবিষ্যতেও এটা করা হবে না, এটা আমরা কখনোই আশা করা করা হবে হবে না। এই আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জনাব হাসানুল হক ইনু। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।